নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের প্রভাতী এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সকাল 9টায়, প্রতিদিনই সকাল 9টায় করি, তো আপনারা সেটা দেখেছিলেন এবং বহু মানুষ মন্তব্য করেছেন। আমি প্রত্যেকের মন্তব্য পড়েছি এবং আমি তার থেকে অনেক কিছু শিখেছি, কারণ আপনারা যা মন্তব্য করেন তার থেকে আমি শেখার চেষ্টা করি। আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক বিবেচক মানুষ তারা আমার ভিডিও দেখেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে এই রাজ্যে 6টা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, তার ফলাফল ঘোষিত হলো, তাতে বামপন্থীদের ভরাডুবি হয়েছিল, তার কিছুটা বিশ্লেষণ আমি কারণ খোঁজার চেষ্টা করেছিলাম এবং কিছু একজন দরদি হিসাবে মতামত আমি বামপন্থী দলগুলোর কাছে জানিয়েছিলাম। কারণ আমি একটা কথা কালকেও বলেছি, এই গতকালকের ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নিতে পারেন যারা দেখেননি। আমি একটা কথা কিন্তু কালকেও বলেছিলাম, আজও বলছি, আগামী দিনেও বলবো, যে বামপন্থাকে এত সহজে শেষ করা যায় না। দুর্বল হয়তো করা যায়, কিন্তু শেষ করা যায় না। কারণ বামপন্থীরা একটা সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বামপন্থী দলগুলোকে। আন্ডারগ্রাউন্ডে থেকে পার্টি নেতৃত্ব সে সময় পার্টিকে পরিচালিত করে 77 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছিল। সুতরাং বামপন্থীরা 11 সালে হারার পরে হয়তো তাদের রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু হারিয়ে যায়নি, তারা আছে। সাময়িকভাবে সময় লাগবে, এটাও বলেছিলাম। এবং আমি এটা বলেছিলাম, বামপন্থীরা কিছু কিছু আমি প্রস্তাব দিয়েছিলাম, যদি অনুগ্রহ করে সেগুলো বিবেচনা করেন একজন দরদি হিসাবে, তাহলে আমার মনে হয় সেটা একটা ভালো দিক আসবে, বামপন্থীরা আবার ঘুরে দাঁড়াবে, এবং সেটা আমি বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি। এখন বিষয়টা হচ্ছে যে আমার সঙ্গে গতকাল রাত্রে সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের দীর্ঘ আলোচনা হয়। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত 6টা বিধানসভার উপনির্বাচনের বামপন্থীদের যে ভয়াবহ খারাপ ফলাফল, সেটা নিয়েও যেমন আলোচনা হয়। যদিও কথা প্রসঙ্গে বলে রাখি, একটা উপনির্বাচন দিয়ে কিন্তু সবটা বিচার করা যায় না। উপনির্বাচনে ব্যতিক্রমীভাবে আপনি সাগরদিঘির কথা বলতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে শাসক দলের পক্ষেই যায়। আর তারপরে ভোট যা হয়েছে সে নিয়ে তো আর কিছু বলার নেই। আমি গতকালকের ভিডিওতে সবটা বলেছি, দেখে নেবেন, ডিসক্রিপশান বক্সে আমার সেটা দেওয়া আছে লিঙ্কটা। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষ কিন্তু জানে যে এই উপনির্বাচনের মধ্যে দিয়ে সরকারের বদল হবে না, সুতরাং তারা টার্গেট হতে চায় না। পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেবে আগামী বিধানসভায় 26 সালে, এটাও আমি বিশ্বাস রাখি। তো যাই হোক, ওই সিপিএমের কেন্দ্রীয় কমিটির যে সদস্য, তার সঙ্গে যখন আলোচনা হচ্ছিল, আমি যেটা জানলাম সেটাই আপনাদের কাছে বলি। সেটা হচ্ছে যে 2022 সালের সীতারাম ইয়েচুরি জীবিত থাকাকালীন যে পার্টি কংগ্রেস হয়েছিল সর্বশেষ, সেই পার্টি কংগ্রেসে কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছিল যে বিজেপির মতাদর্শের বিরুদ্ধে লড়াইটাকে তীব্র করতে হবে, কিন্তু ফলপ্রসূ যে কোনো কারণেই হোক করা যায়নি গোটা ভারতের আসপেক্টে। কিন্তু সিপিএমের যে 24তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে মাদুরাইতে আগামী 25 সালের, অর্থাৎ সামনের বছর এপ্রিল মাসে, সেখানে একটি খসড়া প্রস্তাব তৈরি করেন প্রকাশ কারাত, যিনি সীতারাম ইয়েচুরির প্রয়াণের পরে সিপিএম অন্তর্বর্তীকালীন কোনো সম্পাদক করেননি। সিপিএম দল তারা যেটা সিদ্ধান্ত নিয়ে, প্রকাশ কারাত সিনিয়র মোস্ট একজন পলিট ব্যুরোর নেতৃত্ব, একসময় সাধারণ সম্পাদকও ছিলেন সর্বভারতীয়, তাকে সমন্বয়কারী হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছে। অর্থাৎ পলিট ব্যুরো এবং সেন্ট্রাল কমিটির মধ্যে তিনি সমন্বয় রক্ষা করবেন, এটাই হিসাবেই প্রকাশ কারাত একটা রিপোর্ট পেশ করেছেন গত দিন 7-8 আগে দিল্লিতে 3 দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সেখানে পরিষ্কার করে আমাদের এই রাজ্য সম্পর্কে, পশ্চিমবঙ্গ সম্পর্কে যেটা বলা হয়েছে, যে বিজেপির যে রাজনীতি, মেরুকরণের রাজনীতি, বিজেপির যে আদর্শগত বিষয়টা, যার মধ্যে উগ্র ধর্মান্ধতা রয়েছে, এবং বিজেপির যে উদার অর্থনৈতিক চিন্তাভাবনা, এইগুলোর বিরুদ্ধে কিন্তু লড়াইকে
তীব্র করতে হবে। সারা দেশে যেমন হবে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে তৃণমূলের ব্যাপারে ধর্মনিরপেক্ষ মানুষ একটা মনে করছেন এখন যে তৃণমূলই বোধহয় একমাত্র সাম্প্রদায়িক চিন্তাভাবনা করা দল বিজেপির চরম বিরোধী, যদিও সেটা পুরোটাই ছায়াযুদ্ধ, একেবারেই নাটক, পুরোপুরি সেটিং, নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া আছে, তবুও যে ছায়াযুদ্ধটা করেন তৃণমূলের নেতৃত্ব, আমাদের মুখ্যমন্ত্রী, তাতে করে ধর্মনিরপেক্ষ মানুষ এবং এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পরিত্রাতা হিসেবে তৃণমূল বিরাজমান। তারা মনে করেন যে তৃণমূলই বোধহয় বিজেপির বিরুদ্ধে একমাত্র সক্রিয়ভাবে বিরোধিতা করে এবং তৃণমূলই বিজেপির হাত থেকে উদ্ধার করতে পারবে সংখ্যালঘু সম্প্রদায়কে। কিন্তু বামপন্থীদের এই রাজ্যের বুকেও দীর্ঘদিনের যে অসাম্প্রদায়িক চরিত্র এবং ধর্মনিরপেক্ষতার জন্য যে লড়াই, সেইগুলো কিন্তু এই 13 বছরে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যার জন্য এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভালো ভোট ব্যাংক তৃণমূলের ঝুলিতে তারা ভরে নিয়েছে। এখন এই সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বা ধর্মনিরপেক্ষ মানুষের কাছে সিপিআইএম দল এইটা বেশি বেশি করে প্রচার করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গে 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক হচ্ছে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং, সেইটাকে মানুষের সামনে তুলে ধরা, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে এটা বোঝানো যে আসলে তৃণমূল এবং বিজেপি দুটো দলই হচ্ছে জাত এবং গোষ্ঠী নিয়ে সস্তার রাজনীতি করে এবং তৃণমূল যতই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হোক সেটা সবটাই লোক দেখানো। এখন এই বিষয়গুলোকে বেশি করে তুলে ধরার চেষ্টা করা হবে এবং এটা করা হবে একেবারে গ্রাসরুট থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত। বিশেষত এই রাজ্যের ক্ষেত্রে যেটা সিপিআইএম দল সিদ্ধান্ত নিয়েছে, যে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যখনই কোনো প্রচার হোক, কোনো মিটিং হোক, মানুষের সঙ্গে সংযোগ হোক, তখনই কিন্তু তৃণমূলের বিরোধিতাটা তীব্র হয়েছে। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বিজেপি যেভাবে গুটি গুটি পায়ে তৃণমূলের হাত ধরে এসে এই রাজ্যে ক্ষমতাটাকে বিস্তার করছে, তাদের ভোট ব্যাংকটাকে বাড়িয়ে নিয়ে মেরুকরণ করে, তৃণমূল এবং বিজেপি উভয়ের মধ্যে এই বোঝাপড়া রাজনীতির মধ্যে দিয়ে মেরুকরণ করে যেভাবে একটা পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে কলুষিত করছেন, আজকে সেই জায়গাটাকে আঘাত আনার চেষ্টা করা হবে বামপন্থীদের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে। এটা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যেটা খুব ভালো খবর। যে প্রচারের মধ্যে বিজেপি যে প্রধান শত্রু দেশের নিরিখে, সেইটাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ যতদিন কেন্দ্রে বিজেপি থাকবে ততদিন সব থেকে সুরক্ষিত হচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে। তো আজকে এইটা যেমন একটা সিদ্ধান্ত হয়েছে, এটাকে সাধুবাদ জানাই, এটা আপনাদেরকেও জানালাম। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আজকে সিপিআইএম নেতৃত্বের কাছে আমি শুধু দুটো কথা জানতে চাই। এক নম্বর হচ্ছে যে নির্বাচনী যে যুদ্ধ, এই যুদ্ধে একজন শরিক হিসাবে আপনারা কংগ্রেসকে ধরেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি হিসাবে, কিন্তু দেখা যায় যে 2014 থেকে শুরু করে 2024 এই 10 বছরের যদি আমি হিসেবটা করি, তাহলে একবার আমরা দেখি 2014 সালে তৃণমূলকে হারাতে, যেখানে আপনারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেসকে দেখেন, কিন্তু 2014 সালে লড়াইটা হলো আলাদা। 2016 সালে আবার একসঙ্গে লড়াই হলো। 2019 সালে আবার কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হলো না। 2021 সালে একসঙ্গে লড়াই হলো কংগ্রেস এবং বাম। আবার 2024 সালে একই বছরে দুটো চিত্র দেখা গেল। লোকসভা নির্বাচনে একত্রিতভাবে লড়াই হলো জোটবদ্ধভাবে, আবার উপনির্বাচনে জোট হলো না। তাহলে এই যে একবার জোট হচ্ছে একবার হচ্ছে না, এটা কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। তো আজকে এই জিনিসটা তো পার্টি কংগ্রেসেও পরিষ্কার করে দেওয়া হয়েছে, কংগ্রেস সম্পর্কেও এবারের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে পার্টির ওই খসড়া প্রস্তাবকে অনুমোদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে কংগ্রেস সম্পর্কে 3টে কথা।
এক, সেটা হচ্ছে কংগ্রেস নব্য উদারবাদী যে অর্থনীতিকে বিশ্বাস করে সেইটার সঙ্গে বামেদের বিরোধিতাটা থাকবে। দুই, নরম হিন্দুত্ব মনোভাব নিয়ে কংগ্রেস চলে বলে বামপন্থীরা মনে করে। তিন, এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে প্রধান দল হিসাবে কংগ্রেস বিভিন্ন রাজ্যে আসন সমঝোতার ক্ষেত্রে যে মানসিকতা পোষণ করে সেটা একেবারেই কাম্য নয়। তাই কংগ্রেসকে খুলে আম যে সব কাজে সমর্থন করা হবে এটাও কিন্তু কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেনি। এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগত অভিমত, কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট না করে এই রাজ্যের ক্ষেত্রে, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, কারণ আজকে আলোচনাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তো সেখানে কিন্তু বামপন্থীদের আরও বৃহত্তর বাম ঐক্য গঠন করে নিরন্তরভাবে সংগঠনকে সঠিকভাবে গড়ে তোলা, গণসংগঠন ভিত্তিক সংগঠন করে মানুষের কাছে পৌঁছানো, এটা একটা দরকার। আর দুই হচ্ছে একটা ক্যারিসম্যাটিক লিডারশিপ, যেটা সত্যি কথা বলতে কি আমি সমালোচনা করছি না, এটা খুব অভাব। একটা সময় 2011-র পূর্ববর্তীকালে যখন বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই চলছিল, তখন কিন্তু একমাত্র ক্যারিসম্যাটিক যে লিডারশিপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বামপন্থীদের মধ্যে সেই একটি মুখ, যতই বামপন্থীরা মানে কোনো ব্যক্তিবাদে বিশ্বাস করে না, আমি ব্যক্তির কথা বলছি না, কিন্তু একটা ক্যারিসম্যাটিক লিডারশিপ, মানুষের কাছে যে গ্রহণযোগ্য, মানুষের মাটির গন্ধ যার নাকে আসে, সেই রকম একটা লিডারশিপ কিন্তু গড়ে তোলার দরকার। এটা তো কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আসবে না, লড়াই আন্দোলনের মধ্যে দিয়েই নেতা জন্মায় বামপন্থী দলে, যেমন মীনাক্ষী উঠে এসছে। এইরকম যত গণ আন্দোলন সংগঠিত হবে, ইস্যুভিত্তিক তলাস্তর থেকে আন্দোলন সংগঠিত হবে, তত কিন্তু নেতৃত্ব আসবে। এইটা আমি মনে করি বামপন্থীরা একটু চিন্তা করবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।